আব্বু আবার বিয়ে দিচ্ছে জোর করে চেয়ারম্যানের ছেলের সাথে, তাই বাড়ি থেকে পালাচ্ছি। বাড়ি থেকে পালাতে গিয়ে গেটের সামনে ধরা খেলাম বড় ভাইয়ের হাতে। ভাইয়া আমাকে ফিরিয়ে দিয়ে আসলেন, আবারও বাড়িতে টেনে হিঁচড়ে বাড়ির ভেতর আস্তে আস্তে আমার পিঠে দুটো কেলো বসালেন। সোয়াল শক্ত করে চোখ লাগিয়ে ডাকলেন, মোহ। আমি হাসলাম। ভাইয়া শক্ত গলায় বললেন, পা ভেঙে ফেলবো। আরেকবার আমার অপচেষ্টা চালালে। আমি আবারও হাসলাম, যার মানে বুঝালাম আমি আবারও করবো। ভাইয়া আমার মিটিমিটি সম্বন্ধে অবগত, তাই বলে ভেতর ঢুকিয়ে দরজার সিটকিনি লাগিয়ে দিলেন ওপাশ থেকে। কড়া পাহারা বসালেন আমার দরজার সামনে। তখন আত্মীয় স্বজনরা জানে না আমি পালিয়ে গিয়েছিলাম। আমার মারধর করে ভাইয়া আমার নিয়ে আসছে। আমার বয়স 17, এই বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন তাই ভাববার বিষয়, তাই না? প্রেমিকের সাথে পার্কে হাতে হাত রেখে ঘুরতে গিয়ে ধরা খেয়েছি হাতে নাতে আব্বুর কাছে। এরপরই আব্বু চটে গিয়ে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন। বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু চেয়ারম্যানের বেটাকে বিয়ে করতে আমার ভীষণ আপত্তি। চেয়ারম্যান বাড়ির লোকগুলো অহংকার বেশি, দম্ভ নাকের ডগায় তাদের। এককালে ও বাড়ির বড় কর্তা জমিদার ছিলেন, তাই জমিদারি চলে গেলেও বংশধরদের ভেতর জমিদারের সেই অহংকার, অহমিকা আর দম্ভ রয়ে গেছে। ওই বাড়ির মধ্যে সব থেকে বেশি অহংকারী ছিলেন নির্বাণ ওয়াহাব। গরিব ফকির মিসকিন ভিখারি দু চোখে সহ্য করতে পারে না। আর তাদের থেকে নিচু জাতের মানুষ তো নির্বাণ ওয়াহাবের দুই চোখের বিষ। বিগগুলের মতো লাল লাল চোখে তাকিয়ে থাকে গরিবদের দিকে সবসময়। নির্বাণ ওয়াহাবের সাথে আমার কলেজ যাওয়ার পথে 3 দিন দেখা হয়েছে। প্রথম 2 দিন বিগগুলের মতো ফোলা ফোলা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল যতক্ষণ আমার টিকিটুকু দেখা যায়। তৃতীয় দিনে কি মনে করে নিজের সদা গম্ভীর ভাব একপাশে ফেলে আমাকে ডেকে উঠল পেছন থেকে, এই তুই। এমন গন্ডারের মতো গলা শুনে আমি প্রায় লাফিয়ে উঠেছিলাম। অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম আমি, ব্যাটা দাড়ি গোফে আবিত সন্ত্রাসীর মতো চেহারা আশেপাশে ঘুরিয়ে বলেছিল, তুই ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিস? আমি দুপাশে মাথা নাড়লাম না ভঙ্গিতে। নির্বাণ ওয়াহাব আঙুল তুলে ইশারা করলেন, এদিকে আয়, তোকেই ডেকেছি। হেলে দুলে এগিয়ে গেলাম মহারাজের সম্মুখে। জি ফারমাইয়ে ভঙ্গিতে চোখ তুলে একবার তাকালাম। চোখাচোখি হলো, হতেই চোখ নামিয়ে নিলাম আবার। মাইরি স্লার কি চোখ! মনে হচ্ছে চোখে লাল লাল কিছু একটা লাগিয়ে রেখেছে। নাম কি? নির্বাণ ওয়াহাব বাই সাব। ধমক মারলেন নাকি প্রশ্ন করলেন বুঝলাম না। হিম শীতল কণ্ঠস্বর, হঠাৎ শ্রবণ হাওয়ায় কেঁপে উঠলাম। লাফ মেরে 2 পা দূরে সরে গেলাম ভয়ে। ব্যাটার আমার রিয়েকশন দেখে মনে হয় খুব ভালো লাগলো। বিড়বিড় করলো, নাইস, ভেরি নাইস। এভাবেই ভয় পাবে আমায়। তারপর গলা খাকেরি দিয়ে ধমকে উঠে বললেন, নাম বলতে বলেছি। আমতা আমতা করে উত্তর দিলাম। মোহ খ্যাক করে উঠে জিজ্ঞেস করলেন, আগে পিছে কিছু নাই? বলতে ইচ্ছে হলো না কিছু নাই, তবু ভদ্রতার খাতিরে মিনমিনিয়ে উত্তর দিলাম, চৌধুরী মোহ চৌধুরী। ব্যাটা ঠোঁট কামড়ালো, বলল, আইসি, নাহওয়ান চৌধুরীর বোন তুই, তাই না? আমি মাথা দোড়ালাম উপর নিচ। আবারও হেই বলে ব্যাটা আরেকটা ধমক মারল। আমি এক হাতে কাঁধের ব্যাগ চেপে ধরে 2 পা সরে গেলাম। এ কি স্বৈরাচারের কবলে পড়লাম! লাল লাল চোখে দেখতো, এই তো ভালো হচ্ছিল। কথা বলার প্রয়োজন কি ছিল? প্রশ্ন করলে মাথা নাড়াবি না, বলবি জি হ্যাঁ, জি না ওকে। আমি মাথা দোলাতে গিয়ে থেমে গেলাম। তারপর কোনা চোখে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা জলোচ্ছ্বর মতো সৈয়দ বাড়ির চাংড়াটাকে দেখে নিলাম। বললাম, জি আচ্ছা। দাড়িতে হাত বুলালেন নির্বাণ। জিজ্ঞেস করলেন, একজন আলু কেন?
অন্যজন পটল কেন? আমি প্রশ্ন বুঝিনি এমনভাবে বলে উঠলাম, জি বলছি ভাইয়ের নাম আলু কেন আর বোনের নাম পটল কেন? কিছু বলতে পারলাম না এই কথার বিপরীতে। চুপ করে দাঁড়িয়ে রইলাম, হাতে হাত ঘষলাম শুধু। ব্যাটা জিজ্ঞেস করলো বয়স কত? 17। উত্তর দিতেই শাহেন শাহ এর মতো আঙ্গুল তুলে আমাকে যাওয়ার আদেশ দিলেন। ধীর পুরুষালী কণ্ঠে বললেন, যা। আমি দুপা সামনে বাড়াতেই পিছু ডাকলেন আবার। জিজ্ঞেস করলেন, প্রেম করিস? খুব কম মিথ্যা বলি আমি, তো সত্যি কথা বলি, তাই সত্যি বললাম। দুদিন হয় একটা প্রেম করি। ব্যাটা বিঙ্গলের মতো কিতকাল তাকিয়ে থেকে আবারও ইশারায় বলল চলে যেতে। অতিথির স্মৃতিচারণ করতেই আবার বৃদ্ধি নড়ে উঠল। আরে এই ব্যাটাই তো জানতো আমি প্রেমিকের সাথে পার্কে দেখা করতে যাচ্ছি। তার মানে কি? তার মানে বাপকে এই লোকই বলেছে সে প্রেম করে। আর সব নষ্টের মূল এই ব্যাটা, এর জন্য আমার বিয়ে হয়ে যাচ্ছে। ইস রে, এত সত্য কথা যে কেন বলি আল্লাহ ভালো জানে। নিজের সত্য কথা বলা নিয়ে নিজের উপর ক্ষেপে গেলাম সামান্য। এক চোট নিজেকে নিজে বকে নিলাম মনে মনে। তারপর আবার অত্যাধিক রেগে গেলাম নির্বাণ ওয়াহাবের উপর। ব্যাটার দম্ভ গুড়িয়ে মাটির সাথে কিভাবে মেশানো যায় তাই ভাবলাম। আমাকেই বাঁশ খাইয়ে এখন আবার আসতেছে আমাকে বিয়ে করতে। ওহ, বিয়ে তো কোনোভাবে করাও যাবে না। এই শ্লার বিয়ের শখ আজীবনের মতো গুছিয়ে দেব আমি। আর বাপের সম্মানও আজ নিলামে তুলব। আমার সাথে বাউতাবাজি কত বড় বেয়াদব। সারা রুম পায়চারি করলাম কি করা যায় ভেবে। তখনও বিয়ে থেকে বাগার ফন্দি আছে আমার মাথায়। স্থির হয়ে দাঁড়ালাম রুমের মধ্যেখানে। বাঁকা হেসে শাড়ির আঁচল কোমরে বেঁধে নিলাম ধীর গতিতে। জানালা দিয়ে লাফ মেরে বেরিয়ে গেলাম বাড়ি বাহিরে। অতঃপর বাপের মান সম্মান ইজ্জত নিলামে তুলে, সাথে নির্বাণ ওয়াহাবের অহংকার অহমিকা থলে মিশিয়ে আমি বিয়ের রাতে দ্বিতীয়বারের মতো বাড়ি থেকে পালাইলাম। চারিদিকে হৈ হৈ রব। বিয়ের আসর সেরে পাত্রী উদাও। পুরো বাড়ি তল্লাশি করা হলো, কোথাও পাত্রীকে খুঁজে পাওয়া গেল না। অতঃপর নির্বাণ নিজের তেজে কণ্ঠে হায়নার মতো গর্জে উঠল, খুঁজে বের করো ওই বেয়াদবকে। 1 ঘন্টার ভেতর যদি খুঁজে না বের করো ওই মেয়েকে, তাহলে চৌধুরী বাড়ির আনাচে কানাচে লাশ পড়বে। আই রিপিট দ্যাট, লাশ পড়বে। সবার দিকে আঙুল তুলে সন্ত্রাসীর মতো হুঁশিয়ারি দিল নির্বাণ, মার্ক মাইন ওয়ার্ড। তারপর পা দাপিয়ে বেরিয়ে আসলো চৌধুরী বাড়ির অন্দর মহল থেকে। নির্বাণ বাড়ি থেকে বের হতেই চারদিকে ছড়িয়ে পড়েছে মহকে খোঁজার উদ্দেশ্যে ছেলেপেলে। মাথা ঠান্ডা করার জন্য বাড়ির লনে দাঁড়িয়ে তপ্তশ্বাস ফেলল সে। পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বের করে দিশলাই দিয়ে আগুন ধরিয়ে ঠোঁটে গুজে টান দিল। সিগারেট দুটো টান দিয়ে চুপচাপ চেয়ে থাকলো আকাশের দিকে। বাঁ হাতে থাকা মেটাল ফ্লিপ লাইটারে তখন গটগট শব্দ হচ্ছে। শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে মনে মনে হিসাব করছে কোথায় যেতে পারে মেয়েটার দৌড়, কত দূর পর্যন্ত। সিগারেট শেষ হয়ে আসতে সেটা হাত থেকে ফেলে দিয়ে আরেকটা গুজলো ঠোঁটে। সময় পার হলো, 1 ঘন্টা কেটে গিয়ে তা 2 ঘন্টা দৌড় গড়ায় চলে গেল। তবু হদিশ পাওয়া গেল না মহের। সবার মুখের চিন্তার ছাপ। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে, কোথাও মোহ নেই। কারোর বাড়িতেও যায়নি সে। তাহলে গেল কোথায়? সবাই একবারের জায়গায় 2বার করে খুঁজলো, ফলাফল একই জায়গায় গিয়ে আটকালো। নির্বাণ একের পর এক সিগারেট ঠোঁটে গুজলো আর অবশিষ্ট ছাই ফেললো দূরে সরে। সামনে দাঁড়ানো ছেলেগুলোর হতাশ চেহারা, কাল
অবলোকন করলো, অতঃপর রাশবাড়ি গলায় জিজ্ঞেস করলো, আমাদের বাড়িতে দেখেছিস? সবাই দুপাশে মাথা দোলালো, যার মানে দেখেনি। নির্বাণের দাড়ি গোফে আবিত রোদে পোড়া সুন্দর চেহারাখানা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁট বাঁকা করে পৈশাচিক ভঙ্গিতে হাসলো সামান্য। মোহ এর নাম ধরে বিড়বিড় করলো, মোহ, মোহ, মোহ। সুইট হার্ট আমার, তুমি কোথায় গিয়েছো? পেয়ে গেছি তোমার দৌড় কত দূর তা আমার জানা আছে। হাত দিয়ে ছেলেগুলোকে চলে যেতে ইশারা করলো সে। না ওয়ান এসে নির্বাণের গা ঘেঁষে দাঁড়িয়েছে অনেকক্ষণ। নির্বাণকে এমন পাগলের মতো প্রলাপ বকতে দেখে কপাল কুৎসিত করলো। জিজ্ঞেস করলো, কিছু ধারণা করতে পেরেছিস মোহ কোথায় গিয়েছে? কথার উত্তর দিল না সে। স্থির অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে থেকে শুধু ঘাড় বাঁকিয়ে তাকালো। না ওয়ান ঘোটলাটে শিকারি চোখ জোড়ায় তাকিয়ে থেকে বুঝে গেল কিছু একটা। অতঃপর নিজেও চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। আধ ঘন্টা কেটে গেল অমন হেলদোলবিহীন দুজনের। নির্বাণ হাতের সিগারেট দূরে সরে ফেলে না ওয়ানের উদ্দেশ্যে বাবলিসীন কণ্ঠে প্রশ্ন ছুড়ে, গাধাগুলো কি করতেছে রে? না ওয়ান দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আর কি করবে, মোহকে খুঁজতে। তোদের বাড়ি গেছে। নির্বাণ আবারও ঠোঁট বাঁকিয়ে শয়তানের মতো হাসলো। গালের গোফে হাত বুলাতে বুলাতে বলল, চল তোর বোনকে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে আসি। কথা শেষ করে হাঁটা ধরল সামনে। না ওয়ান যতক্ষণে কথাটা ধরতে পারলো ততক্ষণে নির্বাণ বড় বড় পা ফেলে নিজের গাড়ির দরজার কাছে পৌঁছে গেছে। হাত দিয়ে দরজা খোলার আগেই লাফ মেরে এসে গাড়ি চেপে বসলো সে। কানের গোড়ায় গিয়ে চিৎকার করলো, একদম উল্টাপাল্টা কিছু করবি না আমার বোনের সাথে। গাড়ি থেকে ঠেলে ধাক্কিয়ে নামালো না ওয়ানকে। দরজা খুলে গাড়ির ভেতর বসতে বসতে বলল, অনেক কিছু করব, তোকে বলবো না, যা এবার রাস্তা ছাড়। না ওয়ান দুহাত মেলে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নাটকীয় ভঙ্গিতে বলল, না এ হতে পারে না আমেনার বাপ, আমি তোমাকে ওই মেয়ের কাছে যেতে দেব না। আমাকে রেখে যেও না। আমেনার বাপ ভীষণ বিরক্ত হলো ছেলেটার আচরণে। নির্বাণ এমন চেহারা বানালো, কপাল কুঞ্চন করে গাড়ি স্টার্ট করলো, শব্দ করে হর্ন বাজালো, সরে দাঁড়ানোর আদেশ করলো। না ওয়ান শুনল না। তখন হাত পা দুই দিকে দুলিয়ে নাটকের জগতে চলাফেরা করছে। না এই জান থাকতে তোমাকে আমি যেতে দেব না ওই মেয়ের কাছে। প্রাণের স্বামী নির্বাণ বিরক্তিতে নিজীবে কামড় দিল। অতঃপর কোনো হুঁশিয়ারি না দিয়ে গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা নাওয়ানের দিকে। জলদ গম্ভীর স্বরে বলল, তাহলে তোকে কবরে পাঠিয়ে আমি যাব তোর বোনের কাছে। গাড়ি নিজের দিকে দিয়ে আসতে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে লাফিয়ে পাশ কাটলো নাহওয়ার। বুকে থুতু দিল। গাড়ি তার পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছে আরো কিছুটা। অভিশাপ ছুড়ল পিছন থেকে, স্লা বিয়ে হবে না তোর, বাসর হবে না, আল্লাহ গজব করবে তোর বাসরের ওপর। এই মজলুমের অভিশাপ লাগবেই লাগবে। কথা শেষ হওয়ার আগে গেটের কাছে গাড়ি থেমে গেল। বেঙ্গুলের মতো চোখ মুখ করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো নির্বাণ। ব্যাক সিট থেকে রড বের করে হাতে নিল। দাঁতে দাঁত চেপে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকালো নাহওয়ানের দিকে, বেচারার আত্মা রুহ সব কেঁপে উঠলো পথে দৌড় দিল আর চেঁচালো, ভুল হয়ে গেছে ভাই, অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। ভাই ফিরিয়ে নিচ্ছি, মারবি না আমায়, আমি তোর বয়সে 1 ঘন্টার বড়। নির্বাণ কানেই তুলল না সেসব কথা। হাতের রডখানা আরো শক্ত করে তালুতে চেপে ধরে আগালো সম্মুখে ধীর পায়ে। বলল, কি অভিশাপ দিচ্ছিলে? দে আবার দে, গর্জে উঠল শেষের কথা বলতে গিয়ে। না ওয়ান জান হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলল, আমার অভিশাপ আমার উপর পড়ে যাক ভাই, ভুল করে বেরিয়ে গেছে মুখ দিয়ে, ফিরিয়ে নিচ্ছি অভিশাপ। যে অভিশাপ তোকে দিয়েছি সেই অভিশাপ যেন আমার গায়ে পড়ে, আমার বাসর ঘরে গজব
পড়ুক, আমিন আমিন আমিন। না ওয়ান দৌড়াতে থাকা পা আকস্মিক থেমে গেল। পিছন থেকে নির্বাণের অট্টহাসির আওয়াজ আসছে। খার বাঁকিয়ে পিছু ফিরতে দেখলো নির্বাণ হাসতে হাসতে এখনো এগিয়ে আসছে, তার রথ দিয়ে পেটানোর জন্য। চোখের সামনে নিজের জীবন অন্তিম দেখলো সে। শেষমেশ আজ জীবনের শেষ দিন। আমি বর্তমানে ক্লাস 9-এ। অর্ধাই নরদ, ছোটবেলা থেকেই ভাগাভাগির উপর পিএইচডি করেছি, তাই এই অবস্থা। বার্ষিক পরীক্ষার রুটিন যেদিন দেওয়া হতো, এর পরের দিন আমার থলি গুছিয়ে চলে যেতাম নানা বাড়ি, ফুপি বাড়ি, না হয় চাচার বাড়ি। তাই এই বুড়ো বয়সে আদৌ ভাইয়ের মতো ক্লাস 9-এ পড়ি। এখন মূল বিষয় এইটা না, মূল বিষয় হলো কেন্দ্রের ফোকাস বিন্দু নির্বাণ ওয়াহাব কি করছেন। এতক্ষণে সবাই জেনে হয়ে গেছে হয়তো পাত্রী বিয়ের আসর ছেলে পাড়িয়েছে। নির্বাণ ওয়াহাবের চেহারা দেখতে কেমন হয়েছে, হাই! অপমানে মুখ থমথমে হয়েছে। ইস ছিঁড়ে ভাবতেই আনন্দে আমার গা দুলে উঠল। আব্বুও উচিত শিক্ষা হবে জোর করে বিয়ে দেওয়া। এবার আত্মীয়রা যখন অপমান করে যাবে, তখন আব্বুর মুখ কেমন দেখতে হবে। সারা জীবন আত্মীয়ের ওপর ছড়ি ঘোরানো আব্বুর অপমানে লাল নীল হওয়া চেহারাটা দেখতে পারলাম না। এর জন্য একটা আফসোস থাকবে। আমার ভাইকে বিয়ে না করে আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিস তুই। বিরক্ত হলো বান্ধবীর এমন কথাই মোহ। পাশে বসা নেশার গলা জড়িয়ে ধরে গদগদ ভঙ্গিতে বলল, একটা বুড়া ডামরা লাউড়া সন্ত্রাস জলদ সুর হাত থেকে তোর বান্ধবী বেঁচে ফিরেছে, তুই বাহ বাহ জানাবি। তা না তুই বলছিস সন্ত্রাসটাকে কেন বিয়ে করলাম না। আশ্চর্য! ভাইয়ের অপমানে খেপে গেল নিশা। চোখ রাঙিয়ে বান্ধবীর হাত গলা থেকে ছাড়িয়ে নিল, বলল, একদম আমার ভাইকে সন্ত্রাস বলবি না। দেখতে কত সুন্দর আমার ভাই। তোর 7 পুরুষের ভাগ্য আমার ভাই তোকে বিয়ে করতে রাজি হয়েছে। নিজের নাক দেখেছিস বুসির বুসি, আমার ভাইকে আবার বলিস সন্ত্রাসের মতো। আমার ভাইয়ের খানদানি খাড়া নাক আর তোরটা বোসা চ্যাপ্টে, মনে রাখিস। নিশা কথা শেষে হা বলে দীর্ঘশ্বাস ফেলল, যেন খুবই ব্যথিত হয়েছে ভাইয়ের সিদ্ধান্তে। তার এমন কথায় যে মোহ রেগে যাচ্ছে তা দেখেও দেখল না। ভাইয়ের গুণগান করতে ব্যস্ত হলো। কত কত ধরনের দুলালি সুন্দরী রূপসী ঘরের মেয়ের জন্য ভাইয়ের সম্বন্ধ এসেছিল, সবগুলোকে রিজেক্ট করে তোকে অ্যাপ্রোচ করলো আমার ভাই। আর তুই কি করলি? আমার ভাইকে বিয়ের আসরে ফেলে একা একা চলে এলি। বুসুনির বুসুনি, আসলেই ঘটে বুদ্ধি নেই তোর। কথা শেষে গাঁটটা মারল বান্ধবীর মাথায় নেশা। অপমান কম ছিল নাকি আরেকটা যে গাঁটটা মারল তাকে? তাই নাক ফোলালো মোহ। বলল, তাহলে দিলি না কেন ধনির দুলালি সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে ভাইয়ের বিয়ে? আসল কথা বল নিশা। তোর ভাইয়ের সন্ত্রাসের মতো ব্যবহার দেখে ওই সব মেয়েরা পালিয়েছে। ওই সন্ত্রাসকে কে বিয়ে করবে? ছাগলের মতো গোঁফ, নাকের ডগায় ইয়া লম্বা লম্বা। তুই নিজে ভাব নিশা, তোর ভাইয়ের সাথে আমার যায়। হাত দুখানা ওপর নিচ করে মোহ দেখল আমার লেভেল কোথায় আর কোথায় তোর ভাইয়ের লেভেল। এসব নেওড়া সন্ত্রাস জলৎসু ছাগলের মতো গোফওয়ালা আমার লেভেলেই নাই। তাই তো বেগে আসছি। এখন সামান্য তোর বাড়িতে আশ্রয় নেওয়ার এত অপমান হজম করতে হচ্ছে আমাকে। আসলে দুনিয়া স্বার্থপর। মোহের কথা শেষ হতেই নির্বিকার চিত্রে প্রশ্ন করলো নির্বাণ, তো তোর লেভেল কে যায় শুনি? এই তোর 5 ফুট 4 ইঞ্চি বিএফটা। মোহ লাফিয়ে উঠল প্রায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। দরজার সামনে বুকে হাত বাস করে নির্বাণ ওয়াহাবকে দাঁড়িয়ে থাকতে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে ঠোঁট টেনে হাসল। এত তাড়াতাড়ি খবর পেল কিভাবে সে এখানে এসেছে? উফ, নিশার বাচ্চাটা খবর দিয়েছে নাকি? অতিরিক্ত উত্তেজনায় ঘাম ছুটল কপাল বেয়ে। তবুও মাথায় হাত তুলে সালাম ঠুকলো সে। আসসালামু আলাইকুম বড় ভাই সাহেব। পাঞ্জাবির হাত গোটাতে গোটাতে নির্বাণ এগিয়ে আসতে লাগলো মোহের দিকে। বরফ শীতল স্বরে জানতে চাইল, প্রশ্নের উত্তর দিলি না যে, তোর সাথে তাহলে কে যায়?
মোহ কথার উত্তর না দিয়ে দৌড় দিল নিরাপদ দূরত্বে। বাচ্চাদের মতো করে জানতে চাইল, সব শুনে ফেলেছেন আপনি? নিজের শিকার ধরার আগেই যেমন শিকারী তার শিকারকে দেখে, তেমনি মোহকে দেখল নির্বাণ। গাড়ে হাত রেখে বলল, হ্যাঁ সব শুনে ফেলেছি, এবার কি হবে তোমার? মোহ মোহ মন্ত মুগ্ধের মতো জিজ্ঞেস করলো, কি হবে? শান্ত স্বর রুমের ভেতর বাড়ি খেলো। মাথায় তুলে একটা আছাড় মারবো, না হয় ছাদ থেকে ফেলে দিব তোমাকে। আমাকে রিজেক্ট করে রেখে আসার সাহস হয় কীভাবে তোমার? মোহ চিৎকার করে উঠল, না বড় ভাই, এমন করবেন না। এভাবে মারলে জান গলায় এসে আটকে থাকবে। তাহলে কিভাবে মারবো? গলা কেটে নাকি পেটে ফুটো করে? নির্বাণ জানতে চাইল মোহের কাছে। মোহ সময় নিল, ভাবলো সবই যন্ত্রণাদায়ক পদ্ধতি। ঠোঁট কামড়ে বোকাদের মতো হেসে বলল, আপনি চোখ বন্ধ করুন 2 মিনিটের জন্য, আমি 4 মিনিটে পালিয়ে যাব আবার। তাহলে আর আমাকে আছাড় মেরে আপনাকে শক্তি ক্ষয় করতে হবে না, আর আমি বেচারিও বেঁচে যাব এক সন্ত্রাসের হাত থেকে। শেষের কথা মিনমিন করে বলল মোহ। নির্বাণ কথার তালে এগিয়ে আসলো 1 পা 2 পা। মোহ যতক্ষণে খেয়াল করলো নিরাপদ দূরত্ব আর নিরাপদ নেই, লাফিয়ে উঠে দৌড় দিতে পারলো আর কই। উদর চেপে শূন্যে তুলে ধরল তাকে। মোহের পিঠ গিয়ে ঠেকল নির্বাণের বুকে। পায়ের তালু মেজে আর চলল না। কানের কাছে গরম নিঃশ্বাসের অস্তিত্ব পেল। ভেবেছিলাম বিয়ের আগে হাতও ধরবো না, কিন্তু তুমি তা হতে দিলে না মোহ। এবার বলো, আমাকে রিজেক্ট করে রেখে আসার অপরাধে তোমাকে আছাড় মারবো, গলা কাটবো, পেট ফুটো করবো, নাকি ছাদ থেকে ফেলে দিব? কোনো পদ্ধতিতে মরতে চাও তুমি? কোন পদ্ধতিটা প্রেফার করবে মরার জন্য? কথা শেষ করে ছেড়ে দিল মোহকে। থেমে শ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, আচ্ছা 2টো অপশন দিব, একটা চুজ করো। অপশন দিয়ে কি হবে? ছটপট মোহ প্রশ্ন করলো। নির্বাণ গম্ভীরভাবে বজায় রেখে বলল, আগে অপশন শোনো। মোহ মাথা নাড়ালো উপর নিচ, যাতে নির্বাণ অপশন বলে। নির্বাণ ঠোঁট টিপে বললে, ফার্স্ট অপশন আমাকে বিয়ে করো, সেকেন্ড অপশন আমাকে বিয়ে করো। মোহ চমকে উঠল, এমন ভাব করলো, শক্ত গলায় বলল, করব না বিয়ে। তাহলে তোমার বাবার শেষ দিন এই পৃথিবীতে আজ? মোহ লিলিপ্ত ভঙ্গিতে সুদায় বললেই হলো। নির্বাণেরও উত্তর আসলো নির্বিকার চিত্রে, হ্যাঁ বললেই হলো। অতঃপর বাহু চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল মোহকে বাহিরে। ড্রয়িং রুমে এসে মোহ অবাক, অত্যাশ্চর্য। তার পরিবারের সবাই বসে গোল হয়ে সৈয়দ বাড়িতে। বাবার মুখ সব সময়ের মতো রসকসহীন, ভাইয়ের মাথায় ব্যান্ডেজ করে রাখা, কপাল কুঞ্চন করে শোধায় সে, তোমার মাথায় ব্যান্ডেজ কেন বড় ভাই? না ওয়ান কিছু বলবে তার আগে কথা কেটে দিল নির্বাণ। বলল, বিয়ে করব, সময় কম, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করুন। মোহ চমকে উঠল, চোখ পাকিয়ে বলল, বিয়ে করব মানে কি? আমি রাজি না বিয়ে করতে। নির্বাণ থমকে উঠল, তোমাকে এত পটর করতে কে বলেছে? কেউ বলেছে কনে কথা বেশি বলে না? কেউ তোমাকে বলেনি? মোহ নাক ফুলিয়ে বলল, আমি তো রাজি নই বিয়ে করতে। তাহলে বিয়ে করবেন কেন? নির্বাণ পকেট থেকে বন্দুক বের করে মোহ এর বাবার দিকে তাক করলো। নির্বিকার চিত্তে বলল, আমাকে বিয়ে না করলে তোমার বাবার আজ পৃথিবীতে শেষ দিন হবে। এবার বলো, বিয়ে করবে নাকি না? মোহ মুখ ভেংচিয়ে বলল, মানুষ মারা আপনার হাতের মোয়া নাকি? না ওয়ান সোফায় আরাম করে বসে থেকে অসহায় কণ্ঠে বলল, অবশ্যই মোয়া। এই দেখ মোহ, তোর ভাইয়ের শুভ কপালে গ্রহণের মোটা কলঙ্কটা এই ব্যাটা নির্বাণ লাগিয়েছে। মোহ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাকে মেরেছে উনি? হ্যাঁ, তাও রড দিয়ে। না ওয়ানের কথা শোনার পর নির্বাণের দিকে তাকালো। নির্বাণ যেন রেডি মোহর বাবাকে পৃথিবী থেকে বাই বাই করার জন্য, ঢোক গিলে চুপচাপ রাজি হওয়াই ভালো বিয়ের জন্য। এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ঠেকলো মোহ এর কাছে, বলল, আমি বিয়ে করব, বিয়ে করতে রাজি। নির্বাণ
নিজের পকেটে বন্দুক ঢুকিয়ে রেখে বলল, সহজ স্বীকারোক্তি পেয়েছেন সবাই, এবার বিয়ে পড়ান, সময় বেশি নেই, রুমে যেতে হবে, রাত অনেক হয়েছে। অতঃপর কোনো প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানো শেষ হতেই মহকে বগল দাবা করে রুমে যেতে যেতে কানের কাছে ফিসফিসিয়ে লোকটা বলল, বন্দুকটা নকল ছিল সুইট হার্ট। মহ গোল গোল চোখে চাইল নির্বাণের দিকে। নির্বাণ তার চাহনি বিশেষ পাত্তা না দিয়ে রুমের ভেতর ঢুকেই দরজা আটকে দিল। ভোর 4:40। গ্রীষ্মের ভোর হাওয়ায় বহু পূর্বে মৃদুমন্দন আলো ফুটেছে ধরণীতে। ধীরে ধীরে মোহ নড়ে উঠে বেরিয়ে আসলো নির্বাণের বাহুবন্ধনীর বাহিরে। ঘুমহীন লাল লাল চোখগুলো ঘুরে একবার দেখে নিল পুরো রুমটা। অতঃপর পা টিপে টিপে বিছানা থেকে নামলো সে। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই তৃতীয়বারের মতো পালিয়ে গেল স্বামীর বাড়ি থেকে সে। সৈয়দ বাড়ির সব থেকে বড় খাড়তেরা, অসভ্য, লম্পট জেদি লোক। কোনো বাক্য যদি একবার মুখ দিয়ে নিষিদ্ধ হয় তা কখনো সে ফিরিয়ে নেয় না। পরিবারের বড় ছেলে হওয়ার ছোটবেলা থেকে তার সকল আবদার মেনে নেওয়া হয়েছে বিনা বাক্য। আর এই জন্য ধীরে ধীরে সে পরিণত হয়েছে একরোখা গোছে। তার নীতি বাক্য একটাই, যে জিনিস আমার সেটা আমার থাকবে, অন্য কারোর সামান্য চোখেও এতে আমি সহ্য করব না। নির্বাণ নিজের নীতি বাক্য সবসময় মেনে চলে। নিজের এক টুকরো সুতো পর্যন্ত কারোর সাথে ভাগাভাগি করে না সে। মোহের সাথে প্রথম দেখা নির্বাণের 18 সালে। তখন মেয়েটার বয়স কত ছিল? 14। হ্যাঁ, এমনই হবে। বয়ঃসন্ধিতে সবে পা দেওয়ায় যৌবনের রং ফুটছিল অঙ্গ পঙ্গনে। পান পাতার মতো মুখটায় গোলাকার, চোখগুলো দেখতে কি ভীষণ মায়াময় লাগতো নির্বাণের কাছে। কাউকে সে বলে বোঝাতে পারবে না। ছটফটে, চঞ্চল, হাসি খুশি, উচ্ছল সমুদ্রের ঢেউয়ের মতো পলায়নকারী মেয়েটার হাসি ছিল জংকার তোলা কোনো কলকালি পাখির সুরের মতো। মেয়েটার সামনে যায়নি কখনো সে। টঙের দোকানে বসে আরাম করে সিগারেট ফুঁকে আড়ালো থেকে দেখত। রোদে পোড়া শুভ্র চেহারাখানি ছিল তার কাছে মাদকের মতো। মেয়েটাকে সে ভালোবাসতো না, এমনি কি পছন্দও করতো না, শুধু দেখতে ভালো লাগতো বলেই প্রতিদিন ছুটে যেত ওই টং এর দোকানে। এক ঝলক দেখার আশায় চঞ্চল চোরের মতো মেয়েটার দুষ্টুমিতে মেতে থাকা চেহারায় সে খুঁজে পেত দারুণ মুগ্ধতা, প্রশান্তি। মেয়েটা তখনও এই ব্যাপারে জানে না প্রতিদিনই টঙের দোকানে বসে কেউ একজন যে তার প্রতিটা পদক্ষেপ শঙ্খ চোখ বোলায় তার সম্পর্কে সম্পূর্ণ অবচেতন সে। নির্বাণ মেয়েটার নাম না জেনেও পুরো 1 মাস দেখল চুপচাপ। ধীরে ধীরে মুগ্ধতা কমার বদলে আরও বেশি বাড়তে লাগলো। সময় কাটলো, দিন পেরিয়ে তার মাসের দোরগোড়ায় ঢাকায় যাওয়ার সময় ফিরে আসছিল নির্বাণের। তবু সে হেলদোলহীন ঢাকা ফিরে যাওয়ার কোনো ইচ্ছে, আকাঙ্ক্ষা কোনোটাই নেই তার ভিতর। তার এমন পরিবর্তন খুব ভালো করে বুঝলেন ছেলে নবাব আহার। ছেলের খোঁজ নিয়ে জানতে পারলেন মেয়ের বিষয় ঝামেলা। সেদিন এ বিষয়ে জানতে পারলেন সেদিনই নির্বাণকে ডেকে পাঠালেন নিজের একান্ত রুমে। বন্ধ দরজার আড়ালে বাবা ছেলের তুমুল তর্কতর্কি আওয়াজ শোনা গিয়েছিল। সোনালি খন্ডার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে দরজা খোলার আর্জি করলেও দরজা খোলেনি কেউ। কি কথা হয়েছে জানলেন না সোনালি। অতঃপর দেখা গেল ছেলে রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ছেলের পেছন পেছন ছুটলেন সোনালি আটকানোর জন্য। তার আগেই খ্যাপাটে পায়ে বাড়ির সদর দরজা পেরিয়ে গিয়েছিল নির্বাণ। যেতে যেতে উচ্চ স্বরে চেঁচালো, আর ফিরে আসবো না এ বাড়ির দোয়ার দ্বিতীয়বার মারাবো না। সৈয়দ নওয়ান সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে লাইব্রেরি রুমের জানলার সামনে পিছনে হাত রেখে দাঁড়িয়েছিলেন। ছেলের যাওয়ার পানে ভাবাবেগ শূন্য চোখে তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে বললেন, তোমাকে এখানেই ফিরে আসতে হবে নির্বাণ। তোমার মতো বেকার ছেলেকে বসিয়ে বসিয়ে আমার মতো খাওয়াবে না কেউই। 2 টাকা রোজির মুরদ নেই, আর অহংকার আমার থেকে স্পর্শ করে না
দেখে নেব কি খাওয়ার তোমায়। কোথায় গিয়ে থাকো তুমি? নির্বাণের কানে বাবার কথা ছিল সীসা ডালার মতো। গরমের প্রকোপ বেশি থাকায় লাল বর্ণ ধারণ করে ফেলেছে শ্যাম চেহারা খানা। বাবার তীক্ষ্ণ অপমানে প্রশ্বাস তখন প্রখর হয়ে বের হচ্ছে মুখ দিয়ে। নিঃশ্বাস আটকে আসার মতো অনুভূতি হলো তার। তার এর দোকানে উত্তপ্ত মেজাজে গিয়ে বসল সে। সিগারেট ফুটকে এত ব্যস্ত ছিল যে ক্লাস 8-এর ছুটি হয়েছে বহুক্ষণ আগে তার খেয়াল আসলো না। দোকানের সামনে দিয়ে যেতে থাকা একদল ছেলের কথা ঝঙ্কার কানে ভেসে আসতে নড়ে উঠল সে। তখন দেখতে পেল ক্লাস 8-এর ছেলে মেয়েরা দৌড়ে আসছে। সবার শেষে দেখা গেল দুই দল মেয়ে বের হচ্ছে। বাঘ হয়ে আসায় বোঝাই গেল ঝগড়া লেগেছে দুই দলের। এক দলের নেত্রী মোহ চোখ মুখ রাগের প্রকোপে ভীষণ লাল হয়ে আছে, চোখ দিয়ে ছাই করে দিবে অপর দলের মেয়েগুলোকে, এমন তার চেহারা। নির্বাণ অত দূরে থাকায় কথাগুলো শুনল না, কিন্তু মোহের মুখে ভাবগতি দেখে বুঝে নিল খারাপ কিছু একটা বলেছে ওই দলের নেত্রী মেয়েটি। রাস্তার মধ্যখানের বাচ্চাদের মতো একদলা থুতু ছুঁড়ে ফেলে চুল টেনে ধরল মেয়েটার। এই দলের নেত্রী চুল টেনে ধরায় দলের মানুষগুলো এগিয়ে আসতে নিলেই পাশে পচা দুবা থেকে কচু পাতা তুলে নিয়ে আসলো। কচু পাতার ডাঁটা মেয়েগুলোর গায়ে লাগানো ভয় দেখালো, সাথে আমার ঠোঁট উঁচিয়ে পৌঁছাচ্ছে হাসলো। এতে হয়তো দমে গেল দলটা। কচুর ডাঁটার হাত থেকে বাঁচার জন্য একে একে দৌড় দিল সম্মুখে সবাই। মোহ যেন এতে ভীষণ মজা পেল, হু হু করে হেসে কচুর ডাঁটা নিয়ে পেছন পেছন ছুটল সে। নির্বাণের উত্তপ্ত মেজাজখানা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। ঠান্ডা বাতাসের মতো ফুরফুরের হয়ে গেল মন। স্নিগ্ধ দুষ্টুমিতে মেতে ওঠা রসগোল্লার মতো মুখটার কাণ্ড দেখে হাসি দামিয়ে রাখতে পারল না সে। ঠোঁট চেপে হাসি আটকানোর ব্যথা চেষ্টা চালালো। হাসি আটকালেই বা না, বরং হো করে বেরিয়ে আসলো। আকস্মিক নির্বাণের মতো গম্ভীর মুখও বেয়াদব বদমাইশ ছেলের মুখে হাসি কানে যাওয়ায় চায়ের দোকানদার কেঁপে উঠলেন। ভয়ার্ত নয়নে কিছুক্ষণ চেয়ে থাকলেন। হাসির শব্দ এত বিকট ছিল যে দোকান থেকে 2 হাত দূরত্বে দুষ্টুমি করতে থাকা মোহের হাত পা থেমে গেল। আশপাশ চিৎকার, চোখ বুলিয়ে যখন কাউকে দেখতে পেল না, বাতাসে অমন ভয়ঙ্কর অট্টহাসি ভাসতে শুনল, ভয়ে ব্যাগ কাঁধে চেপে ধরল। অতঃপর দেখা গেল দুই দলের সারি সারি মেয়েগুলো দৌড়াচ্ছে। মোহের তীক্ষ্ণ চিৎকার এসে অচিরেই বাড়ি খেল নির্বাণের কানে। ইয়া আল্লাহ, শেওড়া গাছের পেতনি হাসে নাকি? এটা শুনে আরও এক দফা হেসে ফেলল সৈয়দ নির্বাণ আহাব। সেদিন বাড়ি ফিরল না নির্বাণ, এক বন্ধুর বাড়িতে রাত কাটালো। পরের দিন সকালে উদ্ভ্রান্তের মতো ছেলের খোঁজায় আসলেন সৈয়দ নওয়াব। ওই বন্ধুর বাড়ি এক প্রকার জোর করে ধরে নিয়ে গেলেন বাড়িতে। এরপর কিছুদিন কাটলো ভালোই ভালোই। একদিন দুপুরে মেজাজ হারিয়ে একটা ছেলেকে বেধড়ক পেটানোর দায়ে পুলিশ এসে ধরে নিয়ে গেল জেলে। নির্বাণকে অনেক কষ্টে হাজত থেকে ছাড়িয়ে এনে সেদিন রাতেই ঠেলে ধাক্কিয়ে ছেলেকে পাঠাতে চাইলেন ঢাকায়, কিন্তু একরোখা নির্বাণ মানতে নারাজ। সেই কথা ছেলের এমন কথায় কেঁদে কেঁদে ভাসালেন বাড়িঘর সোনালী খণ্ডকার। নিজের নামে কসম দিলেন যেন ঢাকায় ফিরে যায়। মন না মানা সত্ত্বেও বাবার জোরাজুরি আর মায়ের ব্ল্যাকমেইলে ফিরে গেল ঢাকায় সে। বাবা সেই যে ঢাকায় পাঠালো আর ফিরতে দিল না গ্রামে। ফিরে আসার কথা বললেই এর একদিন পর চালের গোদামে চুরি হয়ে যেত তাদের, আর সেই চুরির তদন্তে নেমে ফিরে আসা হতো না গ্রামে আর নির্বাণের। প্রথম প্রথম স্বাভাবিক ঠেকলেও পরে গিয়ে অস্বাভাবিক হয়ে গেল বিষয়টা তার কাছে। এমনি এমনি সৈয়দ নওয়াবকে বাজানোর জন্য বলতো আগামীকাল গ্রামে ফিরে আসছি, আর তা সত্য মনে করে নিজের চালের গোদামে লোক ঢুকিয়ে নিজেই চুরি করাতেন, যাতে ছেলে গ্রামে আসতে না পারে। নির্বাণ আরাম করে ঘুমিয়ে উঠে যখন শুনতো চালের গোদামে আবারও চুরি হয়ে গেছে, তখন বাবার বাচ্চা মতে পৌঁছাচিক আনন্দ পেত। 4 বছর বাবার সাথে এমন করলো সে। এরপর খা খা
পরা এক রৌদ্র দুপুরে হাতে একটা ট্রলি নিয়ে হঠাৎ করে হাজির হলো বাড়িতে। ছেলেকে আকস্মিক বাড়িতে আসতে দেখে থতমত খেয়ে গেলেন সৈয়দ নওয়াব। চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলেন, তোমার এই কী অবস্থা? আর এই সময় তুমি এখানে কি করো? এখানে আসলে কেন? নির্বাণ বাবার কথার উত্তর দিল না। আরাম করে গিয়ে বসলো সোফার সামনে, পায়ের উপর পা তুলে। জঙ্গলিদের মতো গোঁফ দাড়ি বেড়ে যা তা অবস্থা চেহারার, সন্ত্রাসের মতো চোখগুলো দিয়ে বাবাকে অবলোকন করতে করতে বাপ শূন্য গলায় বলে উঠল, বয়স তো বাড়ছে, আপনি বিয়ের কথা বলছেনও না, আবার বিয়ে দিচ্ছেনও না, তাই নিজের জিনিস গুছিয়ে ফিরে এলাম নিজ নিরে। এবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাড়াতাড়ি। ছেলের কথা কানে যেতেই চেহারার রং পাল্টাতে মুখ তেতো হয়ে গেল সৈয়দ নওয়াবের। বললেন, তোমার লজ্জা লাগছে না নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে? ঠোঁটের উপরের গোঁফগুলো সামান্য নাড়াচড়া করলো সে লিলিপ্তটা নিয়ে, ঠোঁট উঁচিয়ে কুটিল হেসে বলল, বাপ যদি বাচ্চা হয়ে বসে থাকে, বুড়ো দামড়া ছেলেকে বিয়ে না দিয়ে, তাহলে ছেলেকেই তো বিয়ের কথা বলতে হবে। এবার বলুন কবে বিয়ে দিচ্ছেন? কথা শেষে ভ্রু উঁচালো সৈয়দ নওয়াব। খেপে গেলেন, রাগে চেহারা দপদপ করছে। কড়া গলায় বললেন, তোমার বিয়ে দিব না আমি, পথ ছেলে একটা। তোমার মতো বেকারকে বিয়ে করবে কে? আপনি বিয়ে দেওয়ার কে? আমি তো নিজে বিয়ে করে নিতে পারবো। সময় মতো এসে শুধু স্বাক্ষরটা করে দিয়েন। চোখ মুখ পাকিয়ে সৈয়দ নওয়াব স্ত্রীর উদ্দেশ্যে চেঁচালেন, এই বদমাইশকে এখান থেকে নিয়ে যাও। এই ছেলে এসেই আমার হাই প্রেশার, ব্লাড প্রেশার সব বাড়িয়ে দিচ্ছে। সোনালি, এই অসভ্য লম্পট বদমাইশটাকে নিয়ে যাও। বাবার কথাই উঠল না তো সে আরও আরাম করে বসলো। ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে তুলে নিষ্পাপ চোখে চাইল মায়ের দিকে। চোখ দুটো বাচ্চাদের মতো পিটপিট করে নিস্পন্দন স্বরে বাবার উদ্দেশ্যে বলল, সোরাচরের মতো আচরণ করছেন কেন আব্বু? সোনালি খণ্ডকার ছেলের কথায় সহমত পোষণ করলেন। সোনা রূপা মানিক বলে আদর করে দিলেন, পক্ষপাতিত্ব করলেন। বিয়ের বয়স হয়েছে তো বলবে না? বয়স তো বাড়ছে ছেলের, তা চোখে লাগে না আপনার? আমার ছেলের ভুল কোথায় দেখান তো? আপনি নিজেই তো এই বয়সে এক বাচ্চার বাপ ছিলেন, তাহলে আমার ছেলে বিয়ের কথা বলাই বদমাইশ হয়ে গেল কিভাবে? ও যদি বদমাইশ হয়, আপনি ডবল বদমাইশ। এই বয়সে এক বাচ্চার বাপ ছিলেন। স্ত্রীর কাছে অপমানিত হয়ে লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠল। সোফায় বসা নির্বাণের চোখ মুখ দেখে আরও মেজাজ খারাপ হলো। খিসে উঠল ভদ্রলোকের বাবাকে অপমানিত হতে এ দেখে ঠোঁটের ওপর হাত চেপে মিটিমিটি হাসছে বদ ছেলেটা। মায়ের কথা খাবার রুমে বসা নিশার কানেও গিয়েছে, সেটা শুনে হু হু করে হেসে উঠেছে সে। সৈয়দ নওয়াব আর কিছু বলতেই পারলেন না। মা ছেলে জোট বেঁধে একদম ধুয়ে দিল তাকে। গল্প সৈয়দ নির্বাণ ওয়াহাব। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।